আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে অনলাইন ক্লাস 24 এ স্বাগতম। আমি সাকিব। আজকে আমি রসায়নের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো তাহলে দেরি না করে শুরু করা যাক। পদার্থের গঠন অধ্যায়টি নিয়ে আলোচনার শুরুতে আমাদের জানতে হবে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ কি বা কাকে বলে। মৌলিক পদার্থ যেমন AuAg। এরপরে যৌগিক পদার্থ যেমন H2O, CO2। তো তাহলে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। তো মৌলিক পদার্থ হলো যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। অর্থাৎ স্বর্ণকে ভাঙলে আমরা স্বর্ণই পাবো, এবং রূপা বা সিলভারকে ভাঙলে আমরা সিলভারই পাবো। এই জন্য এদেরকে মৌলিক পদার্থ বলা হয়। এরপরে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ অর্থাৎ যে সকল পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌল বা পরমাণু পাওয়া যায়, তাদেরকে বলা হয় যৌগিক পদার্থ। তো তাহলে যেমন আমরা পানির অণুটাকে ভেঙে দেখাই, H2O, H অর্থাৎ হাইড্রোজেন দুইটা পরমাণু বা দুইটা মৌল রয়েছে, এবং অক্সিজেনের একটা পরমাণু বা মৌল রয়েছে, অর্থাৎ এটাকে আমরা যৌগিক পদার্থ বলতে পারি। এরপর CO2 ক্ষেত্রে এখানে কার্বনের একটা পরমাণু বা মৌল রয়েছে, এবং অক্সিজেনের দুইটা পরমাণু বা মৌল রয়েছে, একেও যৌগিক পদার্থ বলতে পারি। তো মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের ধারণা আমরা পেয়ে গেলাম। এরপরে এই অধ্যায়টির আলোচনা করব আমি ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নিয়ে। তো প্রথমে আমরা প্রোটন সংখ্যা সম্পর্কে জানব। ধনাত্মক চার্জযুক্ত সংখ্যাকে প্রোটন সংখ্যা বলা হয়, অর্থাৎ প্লাস সংখ্যাকে প্রোটন সংখ্যা বলা হয়। প্লাস চার্জযুক্ত বা ধনাত্মক চার্জযুক্ত সংখ্যাকে প্রোটন সংখ্যা বলা হয়। সংখ্যাকে সংখ্যা বলা হয়। তাহলে ধনাত্মক চার্জযুক্ত সংখ্যাকে প্রোটন সংখ্যা বলা হয়, ঋণাত্মক চার্জযুক্ত সংখ্যাকে ইলেকট্রন সংখ্যা বলা হয়। এবং নিরপেক্ষ সংখ্যাকে বলা হয় নিউট্রন সংখ্যা। বা চার্জবিহীন
চার্জবিহীন সংখ্যাকে ইলেকট্রন সংখ্যা হয়। নিরপেক্ষ বা চার্জবিহীন সংখ্যাকে নিউট্রন সংখ্যা বলা হয়। তো তাহলে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন তিন ধরনের সংখ্যা সম্পর্কে ধারণা আমরা পেয়ে গেলাম। এরপরে আসি ভর সংখ্যা। ভর সংখ্যা হলো যেমন অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা দেখাই। অ্যালুমিনিয়ামের ভর অর্থাৎ অ্যালুমিনিয়ামের ভর হলো 27। তো কিভাবে 27? এর অ্যালুমিনিয়ামের পরমাণুটির প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলা হয়। তো তাহলে অ্যালুমিনিয়ামের আমরা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত জানি? 13। তো এই 13 থেকে আমরা যদি 27 থেকে 13 কে মাইনাস করি, দেখা যাবে 14 বের হয়ে আসছে। তো 14টা কি? 14টা হলো তার নিউট্রন সংখ্যা। তো প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলা হয়। তো এরপরে আমরা ইলেকট্রন বিন্যাসে চলে যাব। এই অধ্যায়টির ইলেকট্রন বিন্যাস শুরুতে আমরা দুইটা নিয়ম দিয়ে ইলেকট্রন বিন্যাস করা যায়। এই দুইটা নিয়মই আমরা আলোচনা করব আজকে। তো ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস হলো যে মানে প্রতিটা পরমাণুর একটা ভেঙে ইলেকট্রন বিন্যাস করা, সেটি দেখানো। অর্থাৎ পরমাণুর কক্ষপথে কতটি ইলেকট্রন অবস্থান করতে পারে সেটার বিন্যাস করে দেখানোই হলো ইলেকট্রন বিন্যাস। তো তাহলে আমরা এখানে প্রথমে কক্ষপথ সংখ্যা বের করব। কক্ষপথ সংখ্যা বের করার সূত্র রয়েছে, সেটি হলো 2n স্কয়ার। nটা হলো কত নং কক্ষপথ। n যদি আমরা প্রথম ধরি, অর্থাৎ প্রথম কক্ষপথের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে n = 1 যদি ধরি, তাহলে দেখা যাবে 2 × 1 স্কয়ার = 2। তাহলে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে সক্ষম। এরপরে n = 2 যদি আমরা ধরি, তাহলে 2n স্কয়ার = 2 × 2 স্কয়ার = 8। তো তাহলে 8 হয়, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে সে সর্বোচ্চ 8টি ইলেকট্রন ধারণ করতে সক্ষম বা পারে। তো এবার আমরা প্রথম নিয়ম অর্থাৎ ডায়াগ্রাম নিয়মে আমরা চলে যাব। তো তাহলে ছোটটা দিয়ে দেখাই, কার্বনেরটা দিয়ে দেখাই। C, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 4টি। যেহেতু এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হলো 6 বা 6, তো সেই জন্য আর কি প্রথম কক্ষপথে 2টি এবং পরের কক্ষপথে 4টি ইলেকট্রন অবস্থান করে এবং তার পারমাণবিক সংখ্যা হয়ে যায় 6। অর্থাৎ এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ইলেকট্রন গুলোকে আমরা সাজাতে পারি। তাহলে এই হলো কার্বনের ইলেকট্রন বিন্যাস। এরপর আমরা অক্সিজেনেরটা যদি দেখাই, O,
প্রথম কক্ষপথে 2টি সর্বোচ্চ ধারণ ক্ষমতা অনুযায়ী, দ্বিতীয় কক্ষপথে 6টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে হলো 6। তো তাহলে এটা হচ্ছে হলো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। অক্সিজেনের কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে একেই বলা হয় হলো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে হলো কোন কক্ষপথে কতটি ইলেকট্রন অবস্থান করবে সেটা বিন্যাস অর্থাৎ সাজানো আকৃতিকে প্রকাশ করা। এটা হচ্ছে হলো ডায়াগ্রামের সাহায্যে, অর্থাৎ প্রথম নিয়মটা, অর্থাৎ সহজ নিয়মটা হচ্ছে হলো এটা, অর্থাৎ ডায়াগ্রাম বা চিত্র অনুযায়ী ইলেকট্রন বিন্যাস। তো এরপরে আমরা দ্বিতীয় নিয়ম ইউজ করব বা দ্বিতীয় নিয়ম ব্যবহার করে আমরা ইলেকট্রন বিন্যাস করব। তো সেটি হচ্ছে হলো উপশক্তি স্তর। উপশক্তি স্তর বা অরবিটাল অনুযায়ী ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনগুলোকে সাজানো। তো তাহলে এস পি ডি এফ, এস অরবিটাল বা এস উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করতে পারে। পি উপশক্তি স্তরে অর্থাৎ 6টি ইলেকট্রন ধারণ করতে পারে, আর ডি তে 10টি এবং এফ এ 14টি ইলেকট্রন ধারণ করতে পারে। তো এগুলো হচ্ছে হলো প্রত্যেকটা ধারণ ক্ষমতা, প্রত্যেকটা উপশক্তি স্তরের ধারণ ক্ষমতা এখানে লিখে দিলাম। তো তাহলে এই অনুযায়ী যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, এটা হচ্ছে উপশক্তি স্তর বা অরবিটাল অনুযায়ী ইলেকট্রন বিন্যাস। তো ওই যে কার্বন এবং অক্সিজেনেরটাই করে দেখাবো। C6 1s2 2s2 এবং 2p2। ওই যে 6 তিনটা ইলেকট্রন, মানে তিনটা ইয়াতে ইলেকট্রন সাজিয়ে দিলাম, তিনটা প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথ এখানে কাজে লেগেছে। আমরা ডায়াগ্রাম অনুযায়ী তাই দেখেছিলাম যে প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথ কাজে লেগেছে। এখানেও সেটি প্রথম কক্ষপথ, এই দুটো হচ্ছে হলো দ্বিতীয় কক্ষপথ, অর্থাৎ 2 থাকলে সেটা দ্বিতীয় কক্ষপথ, 3 থাকলে তৃতীয় কক্ষপথ, 1 থাকলে সেটা প্রথম কক্ষপথ। আর এগুলো হচ্ছে হলো ইলেকট্রন সংখ্যা। অক্সিজেনেরটা করে দেখাই, ওখানে করেছিলাম O8 1s2 2s2 2p4, অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা হচ্ছে হলো 8, সেজন্য আর কি ইলেকট্রন এখানে 8টা ইলেকট্রন বসানো হয়েছে এবং এভাবে ইলেকট্রন বিন্যাস করে দেখানো হয়েছে। তার শেষ কক্ষপথে ওই যে আমরা লিখেছিলাম যে শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন ডায়াগ্রামে দেখিয়েছিলাম। তো তাহলে সেই ডায়াগ্রাম অনুযায়ী এখানেও 6টি কক্ষপথ, দ্বিতীয় নাম্বার 6টি ইলেকট্রন দ্বিতীয় নাম্বার কক্ষপথে অবস্থান করছে। তো তাহলে অক্সিজেনেরটা এবং কার্বনের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা পাওয়া গেল, এবং এভাবে এই নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস করা সহজ, বা এই নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করলে জায়গাটাও কম লাগে, প্লাস এটা খুব একটা ভালো একটা নিয়ম, অর্থাৎ উত্তম একটা নিয়ম এটা। তো ইলেকট্রন বিন্যাসের পরে আমি চলে যাব সরাসরি অঙ্কে। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে হলো আইসোটোপের শতকরা হার নির্ণয়ে। তো আইসোটোপের শতকরা হার নির্ণয়ের ক্ষেত্রে বইয়েরটা আমি দেখাই। 63 কপার দেওয়া আছে এবং 65 কপার, এবং দেওয়া রয়েছে আইসোটোপের গড় আপেক্ষিক পারমাণবিক ভর, সেটা দেওয়া হয়েছে 63.5। তো তাহলে এখানে আমরা x% ধরবো এবং এটা 100 মাইনাস x% ধরবো। এটা হলো ধরে নিলাম, ধরি এইটুকু অংশ। তো ধরলাম কেন, এখানে হলো এইটার থেকে এটা বিয়োগ দিলাম, অর্থাৎ তার হলে এই যে 100% আমরা জানি সর্বোচ্চ শতকরা হার, সেই জন্য 100 মাইনাস x দিলে এটা শতকরা হারটা বেরিয়ে যাবে। তো তাহলে ওই সূত্র অনুযায়ী করে ফেলি। হ্যাঁ, লিখতে হবে হচ্ছে হলো প্রশ্ন মতে
63 x into x 63 into x ওই যে ওই সূত্র অনুযায়ী প্লাস 65 into 100 minus x এরপর নিচে হচ্ছে হলো 100 বা 100। তো তাহলে এটা এভাবে থাকবে, ইমপ্লাইজ থাকবে এখানে হলো এই যে 63.5টা রয়েছে 63.5 থাকবে। তো এই হচ্ছে হলো এই সূত্র অনুযায়ী আমরা এটি বসায় ফেললাম। সবাই একটু দেখে নাও ভালো করে। এর পরের ধাপে আমরা চলে যাব হচ্ছে হলো এখানে 63.5 রয়েছিল আর এখানে 63x প্লাস 6500 মাইনাস 65x ওইটা ইনটু করে ফেললাম, অর্থাৎ নিচে যেটা লিখেছিলাম সেটা এখন ইনটু করে ফেললাম। এরপর নিচে হবে হলো 100। তো তাহলে এই দুটো বিয়োগ করলে কত থাকে, এই 100টা আবার আর গুণন হবে, অর্থাৎ ওর সাথে এটা ওদিকে আর গুণন হবে। এখানে এই দুটো বিয়োগ করার পর মাইনাস 2x থাকে প্লাস 6500 ইকুয়ালস এটা হবে 6350 হবে। তো এরপরে এটাকে ওই পাশে নিতে হবে, মাইনাস 2x ইকুয়ালস 6350 মাইনাস 6500। তো তাহলে 2x ইকুয়াল মাইনাস 150 হয়ে গেল। তো দুই পাশের উভয় পক্ষের মাইনাস সব সময় আমরা জানি কাটাকাটি হয়ে যায়। তো তাহলে হয় 2x ইকুয়ালস 150। তো এইটুকু দেখে নাও, এটা হচ্ছে হলো অঙ্কটি করতেছি যেটা নিয়ম অনুযায়ী আর কি করলাম, এটা সহজ নিয়মে করে দিলাম। এরপরে ওই যে 2x ইকুয়ালস 150 লিখেছিলাম এখানে, এরপরে হবে হচ্ছে হলো x ইকুয়াল 75। তাহলে x কোনটাকে ধরছিলাম, এখানে x% ধরে নিয়েছিলাম, সেটাই হচ্ছে হলো x, অর্থাৎ x% ইকুয়ালস 75%। আর ওখানে 100 মাইনাস x, 100 minus x percent equals 100 minus 75% হবে। তো তাহলে ইকুয়ালস হবে হচ্ছে হলো 25%। তো তাহলে এই হচ্ছে হলো x% এবং এটা, অর্থাৎ এটা হচ্ছে হলো 63 কপার যে ছিল সেটার শতকরা হার, এবং এটা হচ্ছে হলো যে 65 কপার যে ছিল সেটার শতকরা হার। তাহলে আইসোটোপের শতকরা হার আমরা সহজে নির্ণয় করে ফেললাম। এভাবে ভেঙে ভেঙে করলে অনেক সহজ হয়। তো বইয়ে যেটা দেওয়া আছে সেটা একটু পেঁচানো, তবে সেইভাবেও করা যায়, তবে সেটা আর কি একটু পেঁচানো হবে। তো সে থেকে আমরা একটু বুঝে বুঝে ভেঙে ভেঙে করার চেষ্টা করব, তাহলে আমরা দেখা যাবে অনেক সহজে অঙ্কগুলো বুঝে যাব। তো আইসোটোপের শতকরা হার, ইলেকট্রন বিন্যাস, ও আচ্ছা ইলেকট্রন বিন্যাস একটা দেখানো দরকার ছিল, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। তাহলে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কি রকম, যেমন আমরা ক্রোমিয়াম এই ধরি, ক্রোমিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6। তো
তো তাহলে কয়টা হয়ে গেল? 3D 3D4 এবং 4s2 ক্রোমিয়াম। এটা আমি ধরার সুবিধাতে দেখাই দিছি, তবে এটা কিন্তু হতে পারতো, অর্থাৎ এই যে আমি যে একটা ইলেকট্রন বিন্যাস করলাম এটা হতে পারতো, যেহেতু আমরা সব জায়গায় এস এর ইলেকট্রন দুইটা দিয়েছি সেজন্য এটা হতে পারতো, তবে ক্রোমিয়ামের এটা হয়নি। আবার কপারের ক্ষেত্রেও এটা হয়নি। কেন হয়নি? সেই জন্য এটা হলো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ ক্রোমিয়ামের ক্ষেত্রে এখানে হবে হচ্ছে হলো 5 এবং এখানে হবে হচ্ছে হলো 1। কেন হলো এটা? কেন আমি এখানে 2 বসালাম না, এখানে কেন আমি 4 বসালাম না, কেন? অর্থাৎ ডি অরবিটাল বা ডি উপশক্তি স্তরের অর্ধেক সংখ্যক ইলেকট্রন হচ্ছে হলো 5, অর্থাৎ পূর্ণ সংখ্যক ইলেকট্রন বা অর্ধেক সংখ্যক ইলেকট্রন যদি একটা অরবিটাল বা একটা উপশক্তি স্তর ধারণ করে তাহলে সেই উপশক্তি স্তরটি অধিক স্থিতিশীল হয়ে থাকে। তো অধিক স্থিতিশীলতা লাভ করার জন্য ডি অরবিটাল অর্ধেক সংখ্যক ইলেকট্রন ধারণ করেছে, অর্থাৎ 10টি হচ্ছে হলো তার পূর্ণ সংখ্যক ইলেকট্রন এবং অর্ধেক সংখ্যক ইলেকট্রন হচ্ছে হলো 5টি। এই কারণে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এটি হয়েছে। অর্থাৎ এটি যদি 5টি ধারণ করে এখানে অবশ্যই 1 চলে আসবে, 2 তো হবে না। তো সেই জন্য আর কি এটাকে বলা হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। তো এবার আমি কপারেরটাও দেখাই। Cu29 1s2 2s2 2p6 3s2 3p6 3d। এখানে কিন্তু আমরা 9 বসাতে পারতাম, দেখো ওরকম ভাবেই করে দেখাচ্ছি। এরপরে এখানে 4s2। তো তাহলে এরকম কিন্তু কপারেরটা হতে পারতো, ওই যে ক্রোমিয়ামেরটাও এরকম, ওই যে এখানে 4 এবং ক্রোমিয়ামেরটা হতে পারতো এরকম, এখানে কপারেরটাও এরকম হতে পারতো যে 9 থাকতো, এখানে 2টা থাকতো। তবে কপারের এটি হয়নি, এখানে 10 এখানে 1, অর্থাৎ কপারও পূর্ণ সংখ্যক ইলেকট্রন ডি অরবিটালে ধারণ করেছে এবং অধিক স্থিতিশীলতা লাভ করেছে এই ডি অরবিটালটি। তো তাহলে এটা হবে হলো কপারের ইলেকট্রন বিন্যাস। এর জন্য ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসটি কিছুটা ব্যতিক্রম এবং এগুলোকে বলা হচ্ছে ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস। তো তাহলে আমরা ক্রোমিয়াম এবং কপারের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা সহজে পেয়ে গেলাম। তো আজকের মতো এই অধ্যায়ের আলোচনা এখানেই শেষ। সকলকে ধন্যবাদ এবং